এই ঘটনাটা শুনতে এত চমৎকার, এত ভালো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে, কিন্তু ঘটনাটার সত্যতা সম্পর্কে ফারহানের নিজেরও সন্দেহ আছে। আজকে এই যে সত্যি কথা বলতে আমরা যে ঘটনাটা শোনাবো, ইটস আ লং স্টোরি, ইটস আ ভেরি লং স্টোরি। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আমাদের প্রথম ঘটনাটি আপনাদের আনন্দ দিতে সক্ষম হবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমরা আমাদের ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরিফ, আপনাদের প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে আছি যশোর থেকে। দীর্ঘদিন পর আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট একটি ঘটনা নিয়ে। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, মূলত এই ঘটনাটি আমি বেশ অনেক আগেই সংগ্রহ করেছিলাম, কিন্তু কাজের ব্যস্ততা এবং আমার অনেক দিনের অসুস্থতার কারণে আর পাঠানো হয়ে ওঠেনি। যাই হোক, চলুন আমার এই ঘটনা সংগ্রহ করা থেকে শুরু করে ঘটনার শেষ পর্যন্ত সময়টুকু আপনাদের সামনে একে একে তুলে ধরি। এটি ছিল রোজার ঈদের দ্বিতীয় দিন। কি করব, কিভাবে সময় কাটাবো, এগুলো নিয়ে ভাবছিলাম দুপুর থেকে। হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসে। কেমন হয় আমি যদি হসপিটালে যাই ঘটনা কালেক্ট করতে? বিশেষ করে আপনারা অনেকেই হসপিটাল রিলেটেড ঘটনা অসম্ভব রকমের পছন্দ করেন। তাই এটা ভেবে সিদ্ধান্ত নিই আমি যশোর সদর হসপিটালে যাব ঘটনা সংগ্রহের জন্য। বলে রাখা ভালো, যেহেতু যশোর শহরেই আমার বড় হওয়া এবং এখানেই আমার সবকিছু, যার কারণে টুকটাক পরিচিত অনেক মানুষই আছেন হসপিটালে কর্মরত। যাই হোক, সবকিছু ভেবে আমি এবং আমার ছোট ভাই তন্ময়, সিফাত, সাকিব, রাবিব এদের চারজনকে কল দিই এবং হসপিটালে আসতে বলি। তারপর তাদেরকে সাথে নিয়ে সোজা চলে যাই যশোর সদর হসপিটালের মর্গে। আমরা যখন মর্গের সামনে, তখন প্রায় সন্ধ্যা হবে ভাব। সেখানে গিয়ে মর্গের সামনে পৌঁছাতেই দেখি সেখানে ইঞ্জিন চালিত একটা ভ্যান গাড়ির ওপরে কাপড়ে ঢাকা একটা লাশ রাখা। লাশটি ছিল সদ্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা। যাই হোক, তখন মর্গের সামনে লোক বলতে আছে একজন পুলিশ অফিসার, একজন ইঞ্জিন চালিত ভ্যান চালক, যিনি সবসময় বিভিন্ন জায়গাতে বেওয়ারিশ লাশ টানে, এবং ওই মৃতদেহের দুজন আত্মীয় এবং আমরা কজন। এবার আমি একটু এগিয়ে গিয়ে সামনে থাকা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, যিনি লাশ কাটেন অর্থাৎ ডোম, উনি কোথায়? মূলত আমাদের উদ্দেশ্যই ছিল সেখানে গিয়ে ডোমের সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করার। এবার পুলিশ অফিসার উত্তরে বললেন, ভেতরে একটা লাশের পোস্টমর্টম চলছে, ডোম সেখানে রয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, ভাই, আপনাদের লাশটির পোস্টমর্টমের কাজ কি আজকে করবেন? তখন তিনি উত্তরে জানান তিনি সঠিক জানেন না, হয়তো আগামীকাল খুলনা থেকে আরেকজন ডোম আসবেন, তিনি হয়তো এই লাশটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো লাশের কাজ করতে পারেন। এসব শুনে আমাদের বেশ মন খারাপ হলো, এটা ভেবে যে ডোম অনেক ব্যস্ত আছে কাজ নিয়ে, যার কারণে ওনার সাথে আজ হয়তো দেখা হবে না আমাদের, এবং আমরা হয়তো কোনো ঘটনাই সংগ্রহ করতে পারবো না। কিন্তু আমরা হাল না ছেড়ে মর্গের ঠিক গেইটের সামনে একরোখাভাবে দাঁড়িয়ে রইলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর সবাই নিজেদের ভেতর আলোচনা করছিলাম, যত রাতই হোক আজ আমরা ডোমের সাথে দেখা করে তারপরে এখান থেকে যাব। মর্গের গেটের সামনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অপেক্ষা করতে থাকলাম পোস্টমর্টম শেষ হওয়ার জন্য। তাছাড়া তখন আমার মাথার ভেতরে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যত যাই হোক আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চান্সটা মিস করা যাবে না। প্রিয় লিসেনার্স, সেদিন সেই অভিজ্ঞতার কথা আমি কখনোই ভুলব না, কারণ আমার জীবনে এই প্রথম আমি লাশ কাটা ঘরে গিয়েছি। এক প্রকার ভয় আর এক প্রকার নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে এক ভৌতিক অ্যাডভেঞ্চারও বলতে পারেন। যাই হোক, আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি অধীর আগ্রহ নিয়ে কখন ডোম লাশ কাটা শেষ করে বের হবেন। আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সবাই স্পষ্ট শুনছিলাম ভেতর থেকে বিভিন্ন যন্ত্র চালানোর শব্দ। একই সাথে দম বন্ধ হয়ে আসছিল মাঝে মাঝে, বাতাসে অদ্ভুত এক মাংসের উদ্ভট গন্ধ। সবকিছু মিলিয়ে
অন্যরকম লাগছিল সব। আমরা যেখানে ডোমের জন্য অপেক্ষা করছিলাম ঠিক সেখানে আমাদের থেকে প্রায় ৩-৪ হাত দূরে একটি মৃতদেহ অপেক্ষা করছে তার শরীর ছিন্ন ভিন্ন হওয়ার জন্য। সব মিলিয়ে তখনকার পরিস্থিতি কেমন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনারা। এভাবে অনেক সময় অপেক্ষা করার পর আমরা এক প্রকার ধৈর্য হারিয়ে সবাই সিদ্ধান্ত নেই আমরা আজ চলে যাব আর আগামীকাল আবার আসব। এইটা ভেবে সবাই মিলে যখন আমরা সেখান থেকে হেঁটে কয়েক পা সামনে আসি ঠিক তখনই হঠাৎ মর্গের মূল গেট খোলার শব্দ শুনলাম। সবাই পেছনে তাকিয়ে দেখি ডোম, ওনার নাম বিপুল দাদা বের হচ্ছে হাত মুছতে মুছতে। যেহেতু উনি বের হয়েছে তাই সিদ্ধান্ত বদলে আমরা খুব আনন্দিত হয়ে আগ্রহ নিয়ে ওনার সাথে কথা বলার জন্য ওনার কাছে যাই। কাছে গিয়ে পরিচয় বিনিময় করার পর বেশ অনেকক্ষণ ওনার সাথে কাজ নিয়ে এবং অন্যান্য বিষয়ে কথা বলি ঘটনা পাওয়ার আশায়। কিন্তু দুঃখের বিষয় লিসেনার্স, আমি সেদিন ব্যর্থ হয়ে যাই। ওনার থেকে আমি তেমন কোনো ঘটনা পাইনি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। উনি সরাসরি এমন ভাবে আমাকে বুঝালো যে ওনার জীবনে ভয় বলতে কিছুই নেই। উনি ছোট থেকে এসব পরিবেশেই বড় হয়েছেন, জন্মও হয় তার এই মর্গে। মজার ব্যাপার, সেখান থেকে আমি বাস্তব কিছু নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে পেরেছিলাম সেদিন। যাই হোক, সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। লিসেনার্স, হয়তো আমার ওপরে অনেকেই এখন রাগ করতে পারেন, ঘটনার শুরুতে ঘটনা না বলে এসব অভিজ্ঞতার কথা কেন শেয়ার করছি। আসলে আমি চাচ্ছিলাম আমার প্রথম মর্গে যাওয়ার সামান্য অভিজ্ঞতা এবং সেখানকার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে, কেননা আপনারাই আমার খুব কাছের মানুষজন। আমার উপর রাগ অভিমান হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার চলে যাচ্ছি পরের দিন এবং ঘটনাতে। ঈদের তৃতীয় দিন। উদ্দেশ্য সেদিন লাশবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করা। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে। সেখানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং তাদের কর্মজীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা সেটা জানতে চাইলাম। এভাবে কয়েকজনের সাথে কথা বলে তেমন ঘটনা পাচ্ছিলাম না। অবশেষে একজনকে পেয়ে গেলাম যিনি 16 বছর অ্যাম্বুলেন্স চালানোর বয়সে 2টি ছোট ঘটনা শেয়ার করেছিলেন। সেদিন আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বা আমার শোনা সেই ঘটনাগুলো বেশ অদ্ভুত লেগেছিল। যাই হোক, চলুন ঘটনা শুরু করি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। আমার নাম আমিনুল ইসলাম। এটা আমিনুল ভাইয়ের ছদ্মনাম। আমি বর্তমানে একটি লাশবাহী গাড়ির চালকের পেশায় নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমি এই শহর থেকে ওই শহরে লাশ নিয়ে আসা যাওয়া করছি। আমি এর আগে একটি অ্যাম্বুলেন্স হেল্পার হিসেবে ছিলাম। তারপর দীর্ঘদিন ধরে আমি অ্যাম্বুলেন্সে হেল্পারি করার পর সেটার চালক হিসেবে নিয়োজিত হই। এই বছর 3 হলো আমি এখন একটি লাশবাহী গাড়ি চালাচ্ছি। কাজের কারণে বিভিন্ন জায়গাতে লাশ নিয়ে ঘুরে বেড়াই। কত কিছুই তো জীবনে ঘটে গেছে, কিন্তু পাত্তা দেইনি, কর্মকে আপন করে কাজ করে যাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এটা যখন আমি নর্মাল অ্যাম্বুলেন্স চালাতাম সেই সময়কার একটা ঘটনা, যেটা আমার সাথে ঘটে গিয়েছিল কোনো এক রাতে। বছর 1.5 কি 2 আগের ঘটনা হবে, আমি সঠিক সময় বলতে পারছি না। তবে তখন করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি ছিল। আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশ তখন থমকে গিয়েছিল। আর সেই সময়ই আমার জীবনের সবথেকে অদ্ভুত আর ভয়াবহ ঘটনাটি ঘটে। আর 10টা স্বাভাবিক দিনের মতোই ছিল আমার কাছে সেদিনটাও। আমি যশোর সদর হসপিটাল থেকে রোগী নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া টানছিলাম। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত ভাড়া টেনে বাড়িতে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, আমিনুল ভাইয়ের বাড়ি সদর হসপিটাল থেকে 5-7 মিনিটের দূরে ছিল। তাই তিনি তার অ্যাম্বুলেন্স হসপিটালে পার্কিং এর জায়গায় রেখেই বাড়ি চলে যেতেন। রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমি ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে হসপিটালে যাই, নতুন কোনো ভাড়া পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আমি হসপিটালে সেদিন রাত 8টা-9টা পর্যন্ত থেকেও একটা ভাড়াও পাইনি। তাই আবারও বাড়ি চলে আসি রাতে। যথারীতি আমি রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে আনুমানিক রাত 12টার মতো বেজে যায়। আমি তখন আধো ঘুমের মাঝে হারিয়ে গেছি। হঠাৎ
ঘুমটা ভেঙে যায় আমার ফোনের রিংটোনের শব্দে। ঘুম ভাঙার পর ফোনের সময় দেখি তখন রাত 1টা। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা সদর হসপিটালের জরুরি বিভাগের। কল রিসিভ করে জানতে পারি আমাকে এখনই একটা ইমার্জেন্সি ভাড়ায় যেতে হবে, কিন্তু কি নিয়ে যেতে হবে, তা নিয়ে কোথায় যেতে হবে তা আমি শোনার সময় পাইনি। হসপিটাল ইমার্জেন্সি থেকে জানানো হলো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো সব ভাড়ায় গিয়েছে দূরে, তাই এখন আমাকে যেতে হবে। আমিও আর 7-5 না ভেবে আমার স্ত্রীকে ডেকে বলি দরজা লক করে দিতে, আমি বাইরে যাচ্ছি, একটা ভাড়া পেয়েছি এই কারণে। বাসা থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ পর হসপিটালে চলে আসি। আমি হসপিটালে এসে অথরিটির সাথে কথা বলে জানতে পারি আমাকে একটা লাশ নিয়ে শহর থেকে বাইরে একটা গ্রামে যেতে হবে এখনই, আর যে লাশটি আমাকে নিয়ে যেতে হবে সেই লাশটি দীর্ঘদিন ধরে করোনা পজিটিভ ছিল, অতঃপর মৃত্যু। এটা শোনার পর আমি প্রথমে যেতে চাইনি। যেতে না চাওয়ার কারণ প্রথমত আমার অ্যাম্বুলেন্সে কোনো হেল্পার নাই, দ্বিতীয় ডেড বডিটির সাথে কোনো লোক যাবে না, এবং সর্বশেষ সমস্যা হলো আমি সেই গ্রামটি ভালোভাবে চিনি না। এরপর আমাকে অনেক অনুরোধ আর বিশেষ কারণে আমি একটা সময় যেতে রাজি হই লাশটা নিয়ে। সব ফর্মালিটি শেষ করে লাশটি প্যাক করে গাড়িতে ওঠাতে ওঠাতে রাত 2টার মতো বেজে যায়। গাড়িতে লাশ ওঠানোর পর আমি সব ঠিকানা এবং ফোন নাম্বার বুঝে আল্লাহর নাম নিয়ে হসপিটাল থেকে রওনা দেই। প্রায় 1.5 ঘন্টা খানিক গাড়ি চালানোর পর আমি সেই গ্রামের প্রবেশ মুখে একটা বাজারে চলে আসি। সবকিছু ঠিকঠাক ছিল তখন পর্যন্ত। আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বাজারে দাঁড়িয়ে দেখি পুরো বাজার তখন নিস্তব্ধ, সব দোকানপাট বন্ধ, আশেপাশে কেউ নেই, এক আমি আর আমার সাথে থাকা গাড়িতে একটি লাশ। এদিকে আমি বাজারে এসে একটা সমস্যায় পড়ে যাই। বাজারে এসে দেখি বাজার থেকে 2টা রাস্তা 2 দিকে গিয়েছে, কিন্তু লাশটি যেখানে পৌঁছাতে হবে তা এই বাজার থেকে কোন রাস্তায় সেটা আমি বুঝতে পারছিলাম না। আবার এর আগে হসপিটাল থেকে কথা বলার সময় জেনেছিলাম এই বাজার থেকে প্রায় আরো 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাকে। অনেকক্ষণ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার পর এবার আমি গাড়ি থেকে নেমে এদিক সেদিক একটু দেখার চেষ্টা করি কাউকে পাওয়া যায় কিনা, জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। কিন্তু কপাল দোষে আমি বেশ অনেকক্ষণ এদিক ওদিক খুঁজেও কাউকে পাইনি। অতঃপর আমি এবার লাশটির এক আত্মীয়কে কল দেই, যার নাম্বার আমাকে হসপিটাল থেকে দেয়া হয়েছিল যোগাযোগের জন্য। 2 বার কল দেওয়ার পর আমার কলটি রিসিভ করেন একজন ভদ্রলোক। আমি তার সাথে যোগাযোগ করে কোন রাস্তায় ঢুকবো সেই বিষয়ে জানতে সক্ষম হই এবং তিনি রাস্তাটা সম্পর্কে আমাকে জানান। আমি আবার কথা শেষ করে গাড়িতে এসে তার দেওয়ার ঠিকানা অনুযায়ী বাজার থেকে বাম দিকের একটা রাস্তায় অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া শুরু করি। আমি তখন বাজার ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা পুরো শুনশান, কিছুক্ষণ পর পর খোলা মাঠ, আবার মাঠ পেরিয়ে বাড়িঘর, কোথাও বিশাল বাঁশঝাড় পুরো রাস্তার দুপাশ জুড়ে। আমি এভাবে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে সোজা রাস্তা থেকে একটা মোড়ের মতো জায়গায় চলে আসি। মোড় রাস্তাটা এখানে শেষ। এখান থেকে দুদিকে 2 রাস্তা চলে গিয়েছে আর একটা ভি আকৃতির মতো। সেখানে দাঁড়িয়ে আমি গাড়ির হেডলাইটের আলোতে দেখি একটি রাস্তা চলে গিয়েছে ফাঁকা মাঠের দিকে, আর অন্য রাস্তাটি যেদিকে গিয়েছে সেদিকে বেশ কয়েকটি আলো জ্বলছে। আমি এবার পড়লাম এক বিশাল দুশ্চিন্তায়। যেহেতু এই গ্রামে নতুন রাস্তাঘাট একদমই চিনি না, ঠিক কোন রাস্তা দিয়ে যাব তা বুঝতে পারছিলাম না। তাই আমি আবার ফোন বের করে লাশটির বাড়িতে কল দেই, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার ফোনটা রিসিভ করলো না কেউ। তাই কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যে রাস্তার আলোগুলো দেখা যাচ্ছে সেদিকে যাব। হতে পারে সেখানে বাড়িঘর থাকতে পারে। যেই ভাবা সেই কাজ। দেরি না করেই আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে সেই রাস্তার দিকে যাওয়া শুরু করি। কিছুক্ষণ আসার পর হেডলাইটের আলোতে দেখি দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এসব দেখে আমি মনে মনে খুশি হই, এইটা ভেবেছে গিয়ে হয়তো কাউকে পাওয়া যাবে আর সেখান থেকে ঠিকানা জেনে নেব। আমি বাড়িগুলোর কাছাকাছি এসে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। মনে হচ্ছে এই গ্রামে কোনো মানুষই থাকে না, কোনো সারা শব্দ নেই, না আছে থাকার উপস্থিতি। এমনকি কারো বাড়ির উঠোনেও কোনো প্রকার লাইট জ্বলছিল না। গ্রামটা অন্ধকার একেবারে। এবার আমি গাড়ি থেকে নেমে কয়েকটা বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। বেশ কিছুক্ষণ বাড়িগুলোতে ডাকাডাকি করার পরও কাউকে না পেয়ে আর একটু সামনে যাবার সিদ্ধান্ত নেই।
আমি এবার অ্যাম্বুলেন্সটি নিয়ে কিছুটা সামনে যেতেই গাড়ির হেডলাইটের আলোতে দেখি দূরে বাড়িগুলো পার হচ্ছে, রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমার মনে একটা ভরসা জাগে। তখন এসব ভূত প্রেত ইত্যাদি এসব বিষয় আমার মাথায় আসেনি, আসবেই বা কেন? আসলে আমাদের এই পেশা এমন রকমের এক পেশা যেখানে সাহস না থাকলে টিকে থাকা সম্ভব না। যাই হোক, আমি দ্রুত অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই লোকটির পাশে গিয়ে দাঁড়াই। অদ্ভুত ব্যাপার, আমি দেখি পরনে সাদা শাড়ি একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে, অর্থাৎ আমার দিকে পেছন করে, মাঠের দিকে তাকিয়ে। আমি ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই নিই। স্বাভাবিকভাবে নিয়েই অ্যাম্বুলেন্সের দরজার কাঁচটি নামাই সেই বৃদ্ধ মহিলার সাথে কথা বলে ঠিকানা জানার জন্য। আমি কাঁচটি নামিয়ে তাকে সালাম দিয়ে বেশ কয়েকবার ডাক দেই এবং বৃদ্ধাকে জিজ্ঞাসা করি আমি অমুক বাড়ির ঠিকানাটা জানতে চাচ্ছি, সেটা কোথায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তাকে এত ডাকার পরেও সে কোনো কথা বা আমার দিকে মুখ ঘুরিয়ে তাকায়নি। আমি বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একটু হতাশ হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি এত ডাকছি কেন উত্তর পাচ্ছি না। মহিলাটি মনে হয় কালা। এগুলো বলতে বলতে আমি অনেকটা রাগ আর হতাশা নিয়ে সিদ্ধান্ত নেই গাড়ি থেকে নেমে তার কাছে গিয়ে ডাকবো। কথা না বললে আমার পেছনের বাড়িগুলো থেকে কাউকে ডেকে আনার চেষ্টা করব বা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করব। সব ভেবে যখনই আমি অ্যাম্বুলেন্সের গেট খুলে এক পা দিয়েছি, সেই মুহূর্তে আমার মনে পড়ে যায় রাত বেরাত লাশ টানতে গেলে অনেক ঘটনা ঘটে, অনেক খারাপ কিছুই সামনে আসে শুনেছি। এটা তেমন লক্ষণ না তো। আর তার উপর এই বৃদ্ধা মহিলা এত রাতে এখানে রাস্তায় কি করছে? এবার আমার বুক কেঁপে উঠল এক অজানা ভয়। আমার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেল আর আমার বুঝতে বাকি রইল না যে আমার পাশে রাস্তায় থাকা বৃদ্ধ মহিলাটি ভালো কিছু না, আর এই জিনিসটা হয়তো আমাকে গাড়ি থেকে বের করে ক্ষতি করার জন্য অপেক্ষায় আছে। নিজের সামনে বিপদ বুঝতে পেরে আমি তাড়াতাড়ি গাড়ির দরজা লক করে দেই। সবকিছু লক করে যেই সেখান থেকে গাড়িটা টান দেওয়ার জন্য সামনে তাকাই, সামনে তাকিয়ে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই সময় সামনে দেখি আমার অ্যাম্বুলেন্স থেকে 15-20 হাত দূরে গাড়ির সামনে এক বিভৎস চেহারার বৃদ্ধা মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। বিশ্বাস করেন, আমি আমার জীবনে বহু লাশ দেখেছি অপঘাতে মৃত্যু বা অন্য মৃত্যুতে মারা যাওয়া, কিন্তু এত বিভৎস মুখ আমি জীবনে কখনো দেখিনি। এটা দেখতে দেখতেই হঠাৎ আমার কানে একটা শব্দ আসে। আমার ডান পাশে থাকা জানালার কাঁচ থেকে শব্দটা কিসের সেটা দেখার জন্য আমি যখনই সেদিকে ঘাড় ঘুরাই, ঘাড় ঘুরাতেই দেখি আমার হার্ট অ্যাটাকের মতো উপক্রম হয়েছে। দেখি সেই বিভৎস মুখটি অ্যাম্বুলেন্সের জানালার সাথে লেগে আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। বিশ্বাস করুন, মুখটা এমন ভাবে লেগে আছে যেমন অনেক বাচ্চার প্রাইভেট কারের সাথে দরজার কাঁচের সাথে মুখ চেপে ধরে এবং খেলা করে, ঠিক তেমনি। চোখের সামনে সব দেখে আমি নিজেকে ঠিক ধরে রাখতে পারছিলাম না। এবার উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যা আছে কপালে আমি সামনে থাকা অবয়বটির ওপর দিয়েই অ্যাম্বুলেন্স চালিয়ে দেব। 7-5 না ভেবেই অ্যাম্বুলেন্সটি সামনের দিকে নিয়ে টান দেই। প্রচন্ড স্পিডে অ্যাম্বুলেন্সটি তার ওপর দিয়ে চালিয়ে দেই। যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিতে একটি অদ্ভুত ঝাঁকুনি অনুভূত হলো, আর সেই সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে তীব্র গন্ধে ভরে উঠল। গন্ধটি দ্রুত এত বেড়ে গেল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রাণপণে আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে পাগলের মতো সামনের দিকে চালিয়ে যেতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চালিয়ে আমি হঠাৎ এক জায়গায় এসে কিছু একটা দেখে থেমে যাই। চোখের সামনে আবার এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সজোরে ব্রেক করে থেমে যাই রাস্তার মাঝে। সেখানে থেমে গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখলাম আমি কিছুক্ষণ আগে ঠিক যেই জায়গাতে সেই বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, এতক্ষণ পরেও আমি ঘুরে আবার সেই জায়গাতেই চলে এসেছি। আর আমার চোখের সামনে সেই বৃদ্ধা মহিলাটি রাস্তার মাঝে একরকম ভাবে দাঁড়িয়ে আছে সেই বিভৎস চেহারা নিয়ে। আমি যেন আর এ সমস্ত ব্যাপারগুলো নিতে পারছিলাম না। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। একদিকে এই বৃদ্ধ মহিলার বিভৎস রূপ, আর অন্যদিকে আমার পেছনে একটা লাশ গাড়িতে। ভয় যেন আমাকে পুরোপুরি পেয়ে বসেছে। ভয়ের মাঝে কারো সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকি। আমার মনে হতে লাগলো আজই হয়তো আমার শেষ দিন হতে চলেছে। ওই মুহূর্তে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এরপর আমি কারো সাহায্য পাবার আশায়
সেখানে দাঁড়িয়ে আমার অ্যাম্বুলেন্সের সাইরেন লাইটটা ফুল ভলিউমে জোরে জোরে বাজাতে থাকলাম, যাতে করে সাইরেনের শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে কেউ বের হয়ে আসে দেখার জন্য। কিন্তু কথায় আছে, সময় যখন খারাপ থাকে সব দিক থেকেই খারাপ হয়। ঠিক তেমনি আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমার অ্যাম্বুলেন্সের সাইরেনটি যেন কারো কানেই পৌঁছাচ্ছিল না। তখন এসব ঘটনা চলমান থাকা অবস্থায় মুখোমুখি হলাম আর এক নতুন ভয়ের। হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক অদ্ভুত শব্দ আসছে আমার কানে, আর শব্দটির সাথে সাথে আমার গোটা অ্যাম্বুলেন্সটিও ভয়ানকভাবে নড়তে শুরু করে। পেছনে থাকা শব্দটি এমন ছিল যেন অনেকগুলো মানুষ অ্যাম্বুলেন্সটির পেছনে লাশটি যেখানে রাখা সেখানে ধস্তাধস্তি করছে, আর সেখান থেকে রীতিমতো একটা ভয়ানক গোঙানির শব্দ আমার কানে আসছে। আমার পেছনে যা হচ্ছে ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহসটুকু আমি হারিয়ে ফেলেছিলাম। এসব সমস্যা যখন বাড়তে শুরু করে আমি আল্লাহর নাম স্মরণ করে শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আজান দিতে শুরু করি। অনেকের কাছে শুনেছিলাম লাশ নিয়ে রাস্তার মাঝে বিপদে পড়লে, কোনো ঝামেলা হলে আজান দিলে নাকি ঠিক হয়ে যায়। আমি আজান শেষ করতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মনে হচ্ছে পরিবেশটা একদম নীরব হয়ে গেছে। সামনে তাকাই, দেখি কোথাও কিছু নেই। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে অ্যাম্বুলেন্সটি পেছনের দিকে নিয়ে টার্ন করে ঘুরিয়ে অন্য সাইডে যে রাস্তাটি ছিল, অর্থাৎ ফাঁকা মাঠের দিকে রাস্তাটি, সেই রাস্তার দিকে যেতে শুরু করি। তখন আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। চলমান ঘটনার রেশ তখনও কাটেনি। আমার ভেতরে ভয়ের ব্যাপারটা থেকেই গিয়েছিল। ভয় আমার পুরো শরীর কাঁপছিল। অ্যাম্বুলেন্সটি চালাতে পারছিলাম না। আমি সেই রাস্তার দিকে যাচ্ছিলাম আর বারবার হসপিটাল থেকে দেয়া সেই লাশটির বাড়ির নম্বরে কল দিয়ে যাচ্ছিলাম। বেশ কয়েকবার কল দেওয়ার পরেও আমার কলটি কেউ রিসিভ করেনি। এভাবে বেশ খানিকক্ষণ গাড়ি চালিয়ে সামনে যেতেই হঠাৎ আমার গাড়ির চাকার নিচে কিছু একটা পড়ে, আর যার কারণে বিকট একটা শব্দ হয়। সাথে সাথে গাড়িটি ব্যালেন্স হারিয়ে রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে ধাক্কা খায়। প্রচন্ড ধাক্কা খাওয়াতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথা সজোরে আঘাত পেয়ে আমি জ্ঞান হারাই। তবে জ্ঞান হারানোর আগে আমি শুধু অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক পলকের জন্য দেখেছিলাম আমার সামনে বড় একটা জঙ্গলের মতো জায়গা। তারপর আমার আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে কয়েকজনের ডাকাডাকিতে। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সের বাইরে অনেক মানুষের ভিড়। আমি তখন মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। মাথায় হাত দিয়ে দেখি আমার মাথায় রক্ত, আর রক্তগুলো মাথা বেয়ে কপালে এসে জমাট বেঁধে আছে। আমি তখন বুঝলাম রাতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথায় ধাক্কা লাগাতে এটা হয়েছে। আমি এবার অ্যাম্বুলেন্সের দরজাটির লক খুলে দেই এবং সেখান থেকে কিছু মানুষ আমাকে দরজা খুলে ধরাধরি করে বাইরে নিয়ে আসে। আমি বাইরে গিয়ে যেটা দেখি সেটা দেখে হতভম্ব হয়ে যাই। আমি দেখি আমি একটা ফাঁকা মাঠের ভেতরে একটা মাটির রাস্তায়, আর অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে একটা ছোট গাছের গায়ে কাত হয়ে আছে। এটা দেখার পর আমার মনে পড়ে যায় গতরাতে আমার জ্ঞান হারানোর ঠিক আগে আমি দেখেছিলাম জঙ্গলের মতো একটি জায়গা। আমি এবার চারিদিকে তাকিয়ে সেই জঙ্গলের অস্তিত্ব খুঁজতে থাকি, কিন্তু আশ্চর্যের বিষয় এদিক সেদিক তাকিয়ে কোথাও আমি সেই ঘন জঙ্গলের অস্তিত্ব খুঁজে পাইনি। আমার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে গত রাতে আমি কোথায় ছিলাম? এসব ভাবতে ভাবতে আমি আবার অ্যাম্বুলেন্সে চলে যাই। আমার ফোন বের করে হসপিটালে সাহায্যের জন্য কল দিব। অ্যাম্বুলেন্সের ভেতর যেতেই আমার মনে পড়ে যায় গাড়িতে থাকা লাশটির কথা। এতক্ষণ সেটির কথা আমার মাথাতেই ছিল না। লাশটি তো এখনো তার ঠিকানাতে পৌঁছে দেওয়া হয়নি। এবার আমি ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোনে সেই লাশটির বাড়ির নাম্বার থেকে অসংখ্যবার কল করা হয়েছে, তার সাথে হসপিটাল থেকেও কল। যেহেতু আমার অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে খাদে পড়ে গিয়েছিল, সেহেতু খাদ থেকে ওঠানো সম্ভব হচ্ছিল না। তার উপর আমার অ্যাম্বুলেন্সে রাখা লাশটিকেও পৌঁছে দেওয়া হয়নি তার ঠিকানায়, সেটাকেও পৌঁছাতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করেই প্রথমে হসপিটালে কল দেই। কল দিয়ে বেশি কিছু না বলে শুধু বললাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, যাতে লাশটি তার ঠিকানায় পৌঁছাতে পারি। এরপর কল দেই লাশটির বাড়ির নাম্বারে। পাশে থাকা একজন লোককে কথা বলতে দিয়ে জায়গার ঠিকানা দিয়ে বলি সেখানে আসার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বলা শেষ করে আমি রাস্তার উপরে বসে পড়ি, কারণ আমার শরীর খারাপ করছিল অনেক। আমি মাটিতে বসে সেখানে উপস্থিত লোকদের জিজ্ঞাসা করি তারা আমাকে কিভাবে খুঁজে পেল। এরপর আমার কথার উত্তরে তারা বলতে শুরু করে ভোরে যখন তারা নামাজ পড়ার জন্য ওঠে তখন মাঠের মাঝখান থেকে অনবরত অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ভেসে আসছিল, যেজন্য তারা এটা শুনে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে ভিড়ের ভেতরে অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে, সেখানে বাড়িঘর রাস্তা কিছুই নেই।
তখন তারা কৌতূহল বশত কয়েকজনকে সাথে নিয়ে বিলের ভেতরে আসে দেখার জন্য। তারপর আমাকে এমন অবস্থায় খুঁজে পায়। এবার তারা আমাকে জিজ্ঞাসা করে আমি এই রাস্তায় কিভাবে এসেছি আর কিভাবে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারাই। তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে তাদেরকে বলি গত রাতে আমি একটি লাশ নিয়ে ভাড়ায় এসেছিলাম। এবার তারা আমাকে ঠিকানা জিজ্ঞেস করতেই আমি তাদেরকে লাশটির ঠিকানা বলি। আমার কথা শুনে তারা হতভম্ব হয়ে যায় আর তারা বলে আপনি যে ঠিকানা আমাদেরকে বললেন সেটা এখান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে অন্য রাস্তায়। আপনি ভুল জায়গায় এসেছেন। নিশ্চয়ই আপনি খারাপ কিছুর কবলে পড়েছিলেন। আল্লাহর রহমত আছে বলেই জানে বেঁচে গেছেন। তারা সেই সাথে এটাও বলে যে এই বিলের এদিকটাই আমাদের গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আসে না। এদিকে রাস্তা নাই, আবার বিলটিও তেমন ভালো না। তাদের মুখে সব কথা শুনে আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। শুধু বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম খারাপ কিছু থেকে রক্ষা পাবার জন্য। এর ভেতর তাদের সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয়। তারই কিছুক্ষণ পর লাশটির বাড়ি থেকে কয়েকজন এসে হাজির হয় সেখানে। তারপর তারাও এই দুর্ঘটনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদেরকে সবটা খুলে বলি। আমার মুখে সবকিছু শুনে এবং সেই বৃদ্ধা মহিলার বর্ণনা শুনে তাদের মুখ হঠাৎ কেমন যেন রহস্যময় হয়ে ওঠে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন তাদের মুখের পরিবর্তন হলো। এবার তাদের ভেতর থেকে একজন আমাকে বলে উঠল, আপনার অ্যাম্বুলেন্স থাকা লাশটি সম্পর্কে জানেন? তার মুখটা দেখেছেন কি অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে? আমি তাদের এমন অদ্ভুত প্রশ্নে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে উত্তর দিলাম, না না, আমি দেখিনি। হসপিটাল থেকে সবকিছু প্যাক করে দিয়েছিল, গাড়িতে উঠিয়ে দিয়েছে তারাই, আর ঠিকানা মোতাবেক আপনাদের ফোন নাম্বারও তারাই দিয়েছে আমাকে। আমি আসলে দেখিনি আর জানিও না আমার গাড়িতে থাকা লাশটি পুরুষ নাকি মহিলার। শুধু জানি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমার কথা শেষ না হতেই তারা আমাকে বলে তারা তাদের লাশটির মুখ দেখবে। আমি তাদেরকে জানাই এটা সম্ভব না। এভাবে করোনাকালীন সময়ে পাবলিক প্লেসে আমি লাশটি ব্যাগ থেকে খুলতে পারবো না। যেহেতু তিনি কোভিড-19 আক্রান্ত হয়েই মারা গিয়েছেন, তাই তার জন্যই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তারপর ওনাদের অনেক জোরাজুরিতে আমি রাজি হয়ে আমি কোন রকম অ্যাম্বুলেন্সে উঠে সাইডের গ্লাস খুলে দেই যাতে তারা দেখতে পায় বাইরে থেকে। গাড়ির গ্লাস খোলা শেষ করে আমি যখন লাশের ব্যাগের চেইন খুলি তখন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। সেই মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে ওঠে। মুখটা দেখার সাথে সাথে আমি ব্যাগ খুলে লাশটির মুখ আলগা করতেই চোখের সামনে গত রাতের সেই মুখটি দেখতে পাই। এটা আর কারো লাশ না, গত রাতে সেই বৃদ্ধা মহিলার লাশ। এটা দেখা মাত্রই আমি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স থেকে একটা লাফ দিয়ে জ্ঞান হারাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসলে আমি হাউমাউ করে কান্না শুরু করে দেই। তারপর সেখানে থাকা মানুষজন এবং লাশটির আত্মীয়রা আমাকে শান্ত করার চেষ্টা করে। আমি কোনোভাবেই ওই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কেন এমন হলো। এক পর্যায়ে অনেক কষ্টে নিজেকে শান্ত করলেও যেন শরীর শান্ত হচ্ছিল না। অন দ্য স্পট আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। গায়ে প্রচন্ড জ্বর, সেই সাথে কাঁপুনি হতে থাকে। আমার অবস্থা দেখে একজন মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে আমাকে ঝাড়ফুঁক করা হয়। আমি কিছুক্ষণের জন্য শান্তি পেলেও ওই দিন থেকে আমার জীবনে বাজে অধ্যায় শুরু হয়ে যায়। সেদিন বাড়িতে আসার পর আমার জ্বর বেড়ে যায়। প্রচন্ড জ্বরে আমি ভুলভাল বকতে থাকি। দিন পেরিয়ে রাত এলো। আমি খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি। আমার পাশে আমার স্ত্রী বসে আমার কপাল টিপে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এরপর আমার ঘুম ভাঙে খুব বাজে একটা দুঃস্বপ্নে। আমি ঘুমের এক পর্যায়ে দেখি সেই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর এক রূপ ধারণ করে আমাকে বিভিন্ন কথা বলতে শুরু করে। তার ভেতরে কয়েকটা ওয়ার্ড আমি আপনাদেরকে বলছি। শান্তি হয়েছে তোর? আমি কোনো অপরাধ করিনি, তাও পিষে ফেললি আমাকে। আজ থেকে তোর শরীর আমার। এসব বলে সেই বৃদ্ধা মহিলা এক বিভৎস হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি এটা দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসি। আমার স্ত্রী কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে সবটা খুলে বলি। এরপর সে আমাকে শান্ত করে এবং জমজম কূপের পানি এনে খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। পরের দিন থেকে আমি আরো অসুস্থ হতে শুরু করি। আমার হাত পা যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল আস্তে আস্তে। আমার বাসার লোক সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়ে আমাকে নিয়ে। তারপর বাসায় একজন হুজুরকে আনা হয়। হুজুর এসে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর কিছু আমল দিয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। আমি প্রতি রাতে ঘুমের মাঝে সেই ভয়ঙ্কর স্বপ্নটি দেখতে থাকি। স্বপ্ন দেখার পরপরই অসুস্থতা বেড়ে যায়। মনে হলো যেন এই স্বপ্নই আমাকে অসুস্থ করানোর জন্য এসেছে। এভাবে এক পর্যায়ে আমি অনেকটা প্যারালাইজডের মতো হয়ে যাই। বিছানাতে পড়ে থাকি। অনেক ডাক্তার কবিরাজ করেও
কোনো উন্নতি হয় না। সব মিলিয়ে আমি প্রায় 2 মাস বিছানায় পড়েছিলাম। অসুস্থ হয়ে 2 মাস পর আল্লাহর এক অশেষ রহমতের কারণে আমি আরো 1 মাস পর সুস্থ হয়ে উঠি। কিন্তু কিভাবে সুস্থ হয়েছিলাম সেটা বলা বারণ আছে বিধায় আমি আপনাদেরকে সেটা বলতে পারবো না, ক্ষমা করবেন। এটা বলেই আমিনুল ভাই তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসনার্স, ঘটনা এখনো শেষ হয়নি। আমি সেদিন আরো একটি ঘটনা পেয়েছিলাম আমিনুল ভাইয়ের থেকে, সেটাও আপনাদের শোনাবো। আর একটু কষ্ট করে থাকুন আমাদের সাথে। আমিনুল ভাই যখন হাঁটা শুরু করে, আমিও তার সাথে হাঁটতে হাঁটতে তার দিকে একটি সিগারেট বাড়িয়ে দেই। ভাইজান, আপনার জীবনের দ্বিতীয় ঘটনাটি বলবেন না? সেটা না শুনিয়ে কোথাও যেতে দিচ্ছি না। আমিনুল ভাই আমার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে অবশ্যই শোনাবো। তার আগে চলুন একটু চা খেয়ে আসি। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলি, আচ্ছা চলুন। এরপর আমরা সবাই মিলে চা খাওয়া শেষ করে একটা লাশবাহী গাড়ির পেছনে দাঁড়িয়ে ঘটনা শুনতে শুরু করি। আবারও আমিনুল ভাই বলতে শুরু করলেন, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছিলাম। আমি সংসারের জন্য কাপড়ের দোকানে কাজ শুরু করি, কিন্তু সেখানে বেশি দিন থাকেনি। প্রায় 6 মাস কাজ করে আমি সেই দোকান ছেড়ে দেই, কারণ আমার এ সমস্ত কাজে মন বসছিল না। কথায় আছে না, কর্ম আপন হয়ে গেলে সেটা ছাড়া আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আমার অবস্থাও ঠিক তেমন হয়েছিল। যেহেতু দীর্ঘদিন আমি গাড়ি চালিয়েছি, এই গাড়ির জগতে আমার বড় হয়ে ওঠা, তাই আর এটা ছাড়া কিছুতেই অভ্যস্ত হতে পারছিলাম না। এক পর্যায়ে আমি সব ভুলে বছরখানেক পর আবারও অ্যাম্বুলেন্স চালানো শুরু করি। তবে এবার আমি সাধারণ অ্যাম্বুলেন্স না, একটা লাশবাহী ফ্রিজিং গাড়ির দায়িত্ব পাই। আমি সেটাকে গ্রহণ করে গাড়ি চালানো শুরু করি। তবে একটা ব্যাপার, আমি কোথাও একা যেতাম না, আমার সাথে সবসময় 2 জন হেল্পার থাকতো গাড়িতে। লাশবাহী গাড়ি চালানোর বেশ কয়েক মাস পরের ঘটনা এটি। সেদিন ছিল শুক্রবার। 8-10টা জুম্মার দিনের মতো আমিও সেদিন তাড়াতাড়ি বাড়িতে এসে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ি। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থেকে একজন প্যাসেঞ্জার কল করে আমাকে জিজ্ঞাসা করে আমি ভাড়ায় যাব কিনা। আমি নর্মালি তার সাথে কথা বলে তাকে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে দাঁড়াতে বলি। আমি ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে স্ট্যান্ডে গিয়ে তার সাথে কথা বলে ভাড়া ঠিক করি। ভাড়া বলতে আমাকে যশোর থেকে একটা লাশ নিয়ে ঢাকায় পৌঁছে দিতে হবে। যাই হোক, সবকিছু ঠিক করে আমি আমার হেল্পারদের কল দিয়ে গুছিয়ে নিয়ে স্ট্যান্ডে আসতে পারি। তারাও যথারীতি গুছিয়ে 2 জন চলে আসে স্ট্যান্ডে। এরপর আমরা সদর হসপিটালে গিয়ে ডেড বডিটি গাড়িতে উঠিয়ে আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিকেল বেলাতে রওনা দেই। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই আমরা ঢাকাতে পৌঁছে গিয়ে কাজ শেষ করি। আমরা যখন ডেড বডি নামিয়ে দিই তখন রাত প্রায় 10:30টার মতো বাজে। আমি এবার ডেড বডি নামিয়ে সোজা চলে যাই ঢাকা মেডিকেলে। আমি সেখানে যাই এটা দেখার জন্য যে সেখান থেকে যশোর বা খুলনার কোনো ভাড়া পাই কিনা। সেখানে যাওয়ার পর আমার কয়েকজন সহকর্মীর সাথে দেখা হয়। তারাও রোগী নিয়ে এসেছিল ঢাকা মেডিকেলে। তেমনি একজন সহকর্মী ছোট ভাই সাইফুল, যে রোগীবাহী অ্যাম্বুলেন্স চালায়, তার সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারি সাইফুল রোগী নিয়ে ঘণ্টাখানেক পর যশোরের উদ্দেশ্যে বের হবে। তাই আমি সাইফুলের সাথে আমাদের অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডে রেখে চা পানের জন্য বাইরে যাই এবং হেল্পারদের বলি গাড়ির কাছাকাছি থাকার জন্য, যদি কোনো ভাড়া পায় তাহলে যেন আমাকে কল দেয়। আমরা মেডিকেল থেকে বের হয়ে চা শেষ করতে না করতেই আমার হেল্পার আমাকে কল দেয়, উস্তাদ একটা ভাড়া এসেছে, ডেড বডি নিয়ে যেতে হবে। আমি তখন কল কেটে হসপিটালের ভেতরে এসে কথা বলে ভাড়া ঠিক করি। মূলত আমাকে একটা লাশ নিয়ে যশোরের কেশবপুর নামক একটা জায়গায় যেতে হবে ঢাকা থেকে। লাশের লোকজনের সাথে ভাড়া ঠিক করে ফেলি আর সিদ্ধান্ত নেই খুব দ্রুত রওনা দেব। মূলত আমি যে লাশটি নিয়ে যশোরে আসব সেটি ছিল অ্যাক্সিডেন্ট কেস। বাইক অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, গতকাল মারা গিয়েছে। পোস্টমর্টমের সমস্ত ফর্মালিটি শেষ করতে করতে রাত হয়ে যায় তাদের, তাই রাতেই রওনা দিতে হবে আমাদের। লাশটি অ্যাম্বুলেন্সে তুলে আমি আমার সাথে 2 জন হেল্পারের একজনকে বলি সাইফুলের অ্যাম্বুলেন্সে যেতে, যেহেতু লাশের সাথে তাদের একজন আমার সাথে আসবে আর আমার অ্যাম্বুলেন্সে 3 জনের বেশি বসা যাবে না বলে তাকে ওই অ্যাম্বুলেন্সে যেতে বলি। যেই ভাবা সেই কাজ। আমরা সব কাজ শেষ করে আমি আর সাইফুল 2 জন 2 অ্যাম্বুলেন্স নিয়ে আল্লাহর নামে ঢাকা মেডিকেল থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। আমরা যখন ঢাকা মেডিকেল থেকে রওনা দেই তখন রাত 12টা হবে কি তার থেকে একটু বেশি। আমাদের অ্যাম্বুলেন্সের লোক বলতে আমি আর আমার হেল্পার লাশের আত্মীয় একজন।
আর আমাদের ঠিক পেছনেই সাইফুলের অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে হেল্পার এবং রোগীর 4 জন আত্মীয়, মোট 7 জন। আমরা একটানা গাড়ি চালিয়ে ফেরিঘাটে চলে আসি। তারপর ঘাট পার হয়ে এপাশে এসে দাঁড়াই রাতের খাবার খাওয়ার জন্য। তখন ঘড়িতে রাত 2টা। আমরা রাতের খাবার শেষে চা পান করে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দেই। আমরা রওনা দেওয়ার প্রায় 4-5 কিলোমিটার সামনে আসার পর দেখি রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেই এই জ্যাম না ঠেলে সামনে গিয়ে প্রায় এখান থেকে 1 কিলোমিটার পেছনে গ্রামের ভেতরে একটা রাস্তা আছে বাইপাসের মতো, সেখান দিয়ে গেলে বাজারে উঠতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে সেই রাস্তার উদ্দেশ্যে চলতে থাকি। আমি রীতিমতো সেই রাস্তায় প্রবেশ করে ফেলি। সেই রাস্তার একটু বর্ণনা দেই আপনাদের। মূলত এটা গ্রামের একটা চিপা সিঙ্গেল রাস্তা। একটা অ্যাম্বুলেন্স ঢুকলে কোনো রকমের বাম পাশ দিয়ে একটা সাইকেল যাওয়ার মতো জায়গা থাকে। আর এই রাস্তার প্রায় সব জায়গাতেই ফাঁকা মাঠ, আবার থেকে থেকে দুধারে ঘন ঘন বাগান, বাঁশঝাড়। পুরো রাস্তাটা ঘুরে বাজারে উঠতে আমাদের 5 কিলো যেতে হবে। বরাবরের মতো আমি সামনে যাচ্ছি, কারণ এই রাস্তা সাইফুল চেনে না। আমি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি বা এই রাস্তা চিনলাম কি করে আর সাইফুল চেনে না কেন? মূল ব্যাপার হচ্ছে আমি এই রাস্তায় বেশ কয়েকবার ভাড়া নিয়ে এসেছি, পরে এদিক দিয়ে গিয়েছি, তাই এই রাস্তা আমার নখদর্পণে। আর এই রাস্তায় অনেকটা রিমোট এরিয়ার ভেতরে, তাই সচরাচর সবাই জানে না। যাই হোক, ঘটনাতে ফিরি। এই রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা ফাঁকা জায়গার মতো স্থানে চলে আসি। এক পাশে ছিল বাঁশবাগান, অন্য পাশে মাঠ। আমি এখানে আসার পর গাড়ির হেডলাইটের আলোতে খেয়াল করি দূরে রাস্তার মাঝে সাদা কি যেন একটা পড়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কাগজ বা গাছের টুকরা, কিন্তু না, যতই কাছে যাচ্ছি জিনিসটা স্পষ্ট হচ্ছিল। আমি যখন জিনিসটার খুব কাছে, এটা কোনো কাগজ বা গাছের টুকরা না, এটা কাফনে মোড়ানো একটা লাশ রাস্তার মাঝে পড়ে আছে। আমি যতই কাছে যাচ্ছিলাম কাফনে মোড়ানো লাশটির আকার ততই বড় হচ্ছিল। এক পর্যায়ে যখন আমি খুব কাছে চলে আসি, তখন চোখের সামনে স্পষ্ট দেখি কাফনে মোড়ানো লাশটি বিশাল লম্বা, সাধারণ মানুষের থেকে লম্বা, যা কিনা রাস্তার মাঝে পড়ে আছে। লাশটি এমন ভাবে রাস্তার মাঝে পড়ে আছে যে একটা মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাবে এমন জায়গাও নেই। চোখের সামনে এই দৃশ্য দেখার পর আমি আচমকা ভয় পেয়ে যাই। আমি ভয় পাওয়ার পর আমার অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসে তাকাই সাইফুলের অ্যাম্বুলেন্স পেছনে আছে কিনা এটা দেখার জন্য। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সাইফুল আমার থেকে অনেক পেছনে। কোন রকম তার অ্যাম্বুলেন্সের হেডলাইট দেখা যাচ্ছে। এমন অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি পাশে থাকা হেল্পার এবং ওই লোকটিকে ডাকছিলাম না, কারণ তাদেরকে ডাকলে হয়তো ঘুম থেকে উঠে এরকম কিছু দেখলে প্রচন্ড ভয় পেয়ে যাবে আর দুর্ঘটনা ঘটিয়ে বসবো আমরা। ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। কি করব বুঝতে না পেরে আমি ভয়ে ওই লাশটি যেখানে পড়েছিল রাস্তার ওপর, তার একটু আগে আমি অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে ডান সাইডে বাঁশঝাড়ের ভেতর নামিয়ে দিয়ে টান দেই। রাস্তার সামনে নামানোর সময় অ্যাম্বুলেন্সটি প্রচন্ড ঝাঁকি লাগে, যার ফলে হেল্পার এবং সেই লোকের ঘুম ভাঙে। তাদের ঘুম ভাঙার পর তারা সামনে তাকিয়ে দেখে আমরা রাস্তা থেকে নিচে। তখন তারা ভয়ে চিৎকার দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, অ্যাম্বুলেন্স নিচে কেন, কিভাবে এলো? আমি দুজনকে ধমক দিয়ে বলি, চুপ থাকো, দোয়া পড়ো, আল্লাহকে ডাকো, একটা বিপদ হয়েছে, আগে রাস্তায় উঠে নেই, তারপর সব বলছি। এরপর গাড়িটা কোন রকমের রাস্তায় উঠিয়ে কিছুটা সামনে গিয়ে ব্রেক করে দাঁড়াই সাইফুলে আসার জন্য। আমি গাড়ি থেকে নেমে রাস্তায় বের হই, ওদেরকেও বাইরে আসতে বলি। হেল্পার এবং সেই লোকটি বাইরে এসে আমার সাথে দাঁড়ায়। আমি দূরে দেখি সাইফুল সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে এলোমেলো ভাবে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছে। কিছুক্ষণ পর সাইফুল যখন আসে তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি সাইফুলকে জিজ্ঞাসা করি, তুই কিছু দেখেছিস? উত্তরে সাইফুল যা বলে তা শুনে আমি আঁতকে উঠি। সাইফুল বলে, হ্যাঁ ভাই দেখেছি। আমি তখন জিজ্ঞাসা করি, কি দেখেছিস? ও বলে, রাস্তায় একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে। এই কথাটা শোনার পর আমার বুকটা প্রচন্ড কেঁপে ওঠে। আমি সাইফুলকে আর কিছু না বলে আমার পেছন পেছন থাকতে বলি। আর তখনই ওই জায়গা ত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আমরা তো কপাল জোরে বেঁচে গেছি খারাপ কিছুর হাত থেকে। এই বলেই আমি তাড়াতাড়ি ওদেরকে অ্যাম্বুলেন্সে উঠতে বলি। ওঠা মাত্রই অ্যাম্বুলেন্স টান দেই সামনে। হয়তো প্রায় 10-15 মিনিট ঘন গাছপালা ঘেরা রাস্তা ফেলে আমরা চলে আসি ফাঁকা রাস্তায়, যার দুই দিকে ফাঁকা মাঠ আর মাঝে একটা চিকন রাস্তা। রাত অনেক হওয়াতে চারিদিকে নীরবতা, নিস্তব্ধতা ঘিরে রেখেছে আমাদের। এভাবে আরো কিছু দূর যেতেই আমি প্রচন্ড হার্ট ব্রেক করি। ব্রেক করেই
দাঁড়িয়ে যাই সেখানে, কারণ সামনে দেখি আবারও সেই কাফনে মোড়ানো লাশটি রাস্তায় পড়ে আছে। এদিকে ফাঁকা মাঠ, সাইডেও জায়গা নেই, লাশটি পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। কোনো উপায় না পেয়ে আমি সেখানেই ব্রেক করে দাঁড়িয়ে থাকি। আমি সহ আমার গাড়িতে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। দ্বিতীয়বার আবার এই একই জিনিস দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওই অবস্থায়। আমার পেছনে সাইফুল অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে যায় ব্রেক করে। সবার মনে তখন প্রচন্ড ভয়, আতঙ্ক কাজ করছিল, কি করবে বুঝতে পারছিল না। এরপর হঠাৎ দেখি সাইফুলের অ্যাম্বুলেন্স থেকে একজন পাঞ্জাবি টুপি পরা বয়স্ক লোক হেঁটে আমাদের দিকে আসছে। মূলত সাইফুলের অ্যাম্বুলেন্সে যে রোগীটি নিয়ে আসছে, বয়স্ক লোকটি সেই রোগীর স্বামী। উনি পেশায় একজন ইমাম, কোন একটি মসজিদে ইমামতি করেন। তাকে আমার দিকে আসা দেখে আমি একটু অবাক হই। এরপর সে আমার জানালার পাশে এসে বলল, বাবাজি, ভয় পেয়েন না, লাশ নিয়ে রাত বেরাত চলাফেরা করতে গেলে এরকম অনেক বিপদ আসবে, এটাই স্বাভাবিক, আল্লাহর উপর ভরসা রাখেন। এটা শুনে আমি যেই তাকে কিছু বলতে যাব, উনি আঙুলটা মুখে দিয়ে আমাকে ইশারায় চুপ করতে বলে। চুপচাপ গাড়িতে বসে থাকুন, অ্যাম্বুলেন্স থেকে একদম বের হবেন না যতক্ষণ না আমি বলবো। আমিও তার কথা সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে অ্যাম্বুলেন্সের ভেতর চুপচাপ বসে দেখতে থাকি উনি কি করেন। আমরা সবাই ওনার কাজ দেখে অবাক হয়ে যাই। আমরা দেখি তিনি রাস্তার দুপাশ থেকে বেশ কিছুটা মাটি হাতে তুলে নিয়ে আবার হাতে তোলা সেই মাটিকে কি যেন পড়ে বারবার ফু দিচ্ছেন। এর কিছু পর সেই মাটিটি উনি দূর থেকে লাশটির উদ্দেশ্যে ছুঁড়ে মারেন। এভাবে দুইবার মাটি ছুঁড়ে সেই লাশটির গায়ে মারেন এবং একবার 3 টুকরো করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন সহ 3 দিকে ছুঁড়ে একটা সার্কেল তৈরি করেন। এসব শেষ করেই তিনি তার পায়ের জুতো খুলে মাটিতে দাঁড়িয়ে সেই লাশটির দিকে মুখ করে আজান দেয়া শুরু করেন। তিনি যখন আজান দিতে শুরু করেন, আমাদের চোখের সামনেই সেই কাফনে মোড়ানো লাশটি আশ্চর্যজনকভাবে গড়িয়ে মাঠের দিকে চলতে শুরু করে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে যাই। ওই মুহূর্তে ব্যাপারটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছিল। সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সব মিলিয়ে একটা ঘোরের ভেতরে ছিলাম আমরা। বৃদ্ধ লোকটির আজান দেয়া শেষ হতেই চারিদিকের সবকিছু স্বাভাবিক। কোথাও আর সেই কাফনে মোড়ানো লাশটির অস্তিত্ব খুঁজে পেলাম না আমরা। এরপর উনি কাছে এসে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। চলো বাবা, দ্রুত চলো, ফজরের ওয়াক্ত হয়ে এসেছে প্রায়। এই বলেই উনি পেছনে অ্যাম্বুলেন্সে উঠে বসলেন। আমরা আবারও অ্যাম্বুলেন্স চালাতে শুরু করি। আলহামদুলিল্লাহ, বাকি রাস্তা আমরা কোনো সমস্যা ছাড়াই ভালোভাবে পার করে সেই বাজারে পৌঁছে যাই। আমরা যখন বাইপাস রাস্তা শেষ করে সেই বাজারে দাঁড়াই, সেখানে আসার পর সেই মুরব্বী আমাকে বললেন ফজরের নামাজ শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে, তারপর যাওয়ার জন্য। আমরাও সবাই সবকিছু চোখের সামনে দেখার পর আর বাড়াবাড়ি না করে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। এর প্রায় 15-20 মিনিট পর চারিদিকের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে কানে। আজান শেষে বাকিরা নামাজ শেষ করে আসলে আমরা সেই বাজারে হালকা চা নাস্তা করে আল্লাহর নাম নিয়ে আবার অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। এরপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। যশোরে আসার পর সাইফুল চলে গেল তার রোগী নিয়ে, অন্যদিকে আমি চলে গেলাম কেশবপুরে লাশটিকে নামিয়ে দিতে। এরপর সেদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, সেখানে সাইফুলও আসে। এরপর আমি আর সাইফুল চা খেতে বসি আর এসব নিয়ে আলোচনা করতে থাকি। এক পর্যায়ে আমি সাইফুলকে জিজ্ঞাসা করি, তুই প্রথম কি দেখেছিলি? তখন সে আমাকে বলতে শুরু করে, আমি গাড়ি চালাতে চালাতে একটু পেছনে পড়ে যাই, তবে আমার চোখ ছিল আপনার গাড়ির দিকে। আমি দূর থেকে দেখি আপনি হঠাৎ গাড়ি চালাতে চালাতে রাস্তা থেকে নেমে হুট করে বাঁশবাগানের ভেতরে নামিয়ে দিলেন। কিছু দূর গিয়ে আবার রাস্তায় ওঠেন। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি ঘুমের চোখে কন্ট্রোল হারিয়ে এটা করে ফেলেছেন। কিন্তু আমার ভুল ভাঙে প্রচন্ড ভয়ে। আমি যেই না বাসঝাড়ের কাছাকাছি চলে যাই, চোখের সামনে আমি তখন অ্যাম্বুলেন্সের লাইটের আলোতে দেখি রাস্তার মাঝে কাফনে মোড়ানো এক বিশাল লাশ পড়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যাই, কারণ জীবনে এত বছর অ্যাম্বুলেন্স চালাই, কখনো এসব দেখিনি, ভয়ও পাইনি। তাই হঠাৎ এসব দেখে ভয় পেয়ে যাই। আর তখনই আমি বুঝে গেলাম আপনি কেন নিচে নেমে গিয়েছিলেন। আমিও আর এক মুহূর্ত দেরি না করেই আপনার মতো গাড়ি রাস্তার নিচে নামিয়ে দেই বাঁশবাগানের ভেতরে। গাড়িটি রাস্তা থেকে নিচে নামানোর ফলে অনেক জোরে ঝাঁকি লাগে। এরপর গাড়ির ভেতরে থাকা সবার ঘুম ভেঙে যায়, যার কারণে আমার ওপর সবাই চেঁচামেচি শুরু করে। আমি তখনই তাদেরকে বলি আমার ওপর না চিল্লায় পেছনে তাকিয়ে দেখেন।
সবই বুঝে যাবেন। আমার কথা শুনে সবাই পেছনে তাকাতেই একটা জিনিস দেখে আতঙ্কে আটকে ওঠে। এরপর এটা দেখে অ্যাম্বুলেন্সে থাকা ওই রোগীর স্বামী মানে ইমাম সাহেব সবাইকে আশ্বস্ত করে বলেন, ভয় পাওয়ার দরকার নাই, আমি একজন ইমাম, এই সমস্ত বিপদ থেকে কিভাবে বের হতে হয় তার সমাধানের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। এরপর ইমাম সাহেব আমাকে বলে, ড্রাইভার সাহেব একটা কাজ করুন, আপনি যত দ্রুত সম্ভব সামনে ওই অ্যাম্বুলেন্সটির কাছে যান, আর বাকি রাস্তায় একসাথে যাবেন। আল্লাহ ভরসা, আমি দেখছি কি করা যায়। ইমামের কথা শেষ হতেই দেখি আপনি রাস্তায় ব্রেক করে দাঁড়িয়ে আছেন, পরে আমরা আসি। যাই হোক, এরপর আমি আর সাইফুল যে যার কাজে চলে যাই সেদিনের মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই দিন রাত থেকে আমার আর সাইফুলের প্রচন্ড জ্বর হয়। 7-8 দিন আমরা দুজন জ্বরে ভুগি। তারপর আমাদের এখানকার একজন ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক করে সুস্থ হই আমরা। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। স্বাভাবিকভাবে দিনে রাতে বিভিন্ন জায়গায় লাশ নিয়ে যাচ্ছি। এই ছিল আমার অ্যাম্বুলেন্স চালানোর বাস্তব 2টি ঘটনা, যা আমার সাথেই ঘটে গিয়েছে। এছাড়াও অনেক ঘটনাই ঘটে আমাদের এই প্রফেশনে, যারা কাজ করেন তাদের সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসব ঘটনা তেমন মানুষের সাথে শেয়ার করি না, কারণ এসব নিয়ে ঘাটাঘাটি করলে আমাদের কাজের ক্ষতি হয়। একবার ভয় ঢুকে গেলে কাজ করতে পারবো না। তাই প্রিয় রাসেল ভাই, এই ছিল আমার সংগ্রহ করা ছোট একটা ঘটনা। যেমন তিনি লিখেছেন যে অনেকের ধারণা ছিল যে টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিলেন টাইটানিকের নম্বর 390904। এটা কিন্তু উনি লিখেছেন, আমি সেভাবেই পড়ছি ওনার কথা অনুযায়ী। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নৌপো। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধুনিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবর টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজ নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এ তো গেল অযৌক্তিক কারণ। বিতর্কও রয়েছে। বিতর্ক যেমন এদিকে টাইটানিক ও অলিম্পিক, এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক। আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজটি ডুবেছিল? 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্নার তার লেখা টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবেনি। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকে বেঁচে যাওয়া যাত্রীদের দেয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মেলে না। রবিন গার্নারের মতে 15 এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। তাহলে এখানে প্রশ্ন থাকে, আসল টাইটানিকের সেই 2200 যাত্রী কোথায়? এছাড়াও আরো বিতর্ক রয়েছে। অসাবধানতাবশত নয়, নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে যাওয়া হয়েছে। এখানে সেকেন্ড অফিসারের আত্মীয়ের কথা লেখা একটা বইতে দাবি করা হয়েছে যে এতদিন পর্যন্ত এটি ফ্যামিলি সিক্রেট হিসেবে সবার মাঝে গোপন ছিল। সেকেন্ড অফিসারের এছাড়াও আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে। এবং এরকম অনেক ধরনের কথা, অনেক ধরনের বিশ্বাস অবিশ্বাস, অনেক যৌক্তিক কারণ, অনেক অযৌক্তিক কারণ, অনেক বিতর্ক প্রচলিত আছে টাইটানিক নিয়ে। এই যে রহস্যগুলো পৃথিবীতে ঘটে, এই যে বিভিন্ন রহস্যের বেড়াজাল আমরা কোনোভাবেই অতিক্রম করতে পারি না, এর পেছনে কারণটা আসলে কি? আসলে এই রহস্যের জাল যখন ঘনীভূত হয় তখন আমরাও আস্তে আস্তে আমাদের আস্থা থেকে, আমাদের বিশ্বাস থেকে বিভ্রান্ত হয়ে পড়ি। এবং আমরাও অনেক এটা আমার কাছে মনে হয় যে কোনটা বিশ্বাস করবেন ইটস ইউর চয়েস। যে আপনি যেটা বিশ্বাস করবেন ইটস কমপ্লিটলি ইউর চয়েস, এবং আপনি যেটা অবিশ্বাস করবেন সেটাও তাই। সো আমার মনে হয় যে আপনার কি মনে হয় টাইটানিক নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, জাহাজ নিয়ে, ট্রেন নিয়ে, এরোপ্লেন নিয়ে। এরোপ্লেন নিয়েও তো আমাদের ভূতত্ত্ব আপনারা শুনেছেন, তাই না? সেই পাইলট নিয়ে, তারপরে যাত্রীর বিভিন্ন এক্সপেরিয়েন্স, পাইলটের বিভিন্ন এক্সপেরিয়েন্স, এই ধরনের ঘটনাগুলো চাইলে আপনিও পাঠাতে পারেন। আমরা এরপরেই বাবু ভাইয়ের ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আছে।
আসলে এখন যে ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, জি। তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো যে ভূতের মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো, এটা আমার কখনো মনেই হয়নি। কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি ওটার সাথে একটা মিলানোর চেষ্টা করলাম, বিশেষ করে প্যারালাল ইউনিভার্স আসলে আছে কিনা, বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু চেষ্টা করলাম। তখন এটার সাথে ঘটনার সাথে একটু মিলাইলাম। কারণ আসলে ভাই পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজব্যান্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না, অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এনার ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় ঠিক অনুরূপ একটা কপি। কিন্তু আসলে ভাই আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আর একটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছে। তো এই রিলেটেডই আসলে ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝে শুনতাম, ওনারা সেটা বলতেন, সেটা হচ্ছে যে প্রায় ৭৮ বা ৭৯ সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসেল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে, মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হল রসেল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন, বলে যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলে না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। উনি তখন বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন? বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চার একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, তোমার হয় কেমন, তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে খুব অবাক হন এবং রীতিমতো বাড়ির বাসাবাড়িতে ঝগড়াঝাটি শুরু করে দেন। এখন আশ্চর্য বিষয় রাসেল ভাই দেখেন, ওই 2টো বাচ্চা বাইরে বেরোয় এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোন ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা। তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়। তো উনি ফসল কাটার জন্য, আমরা যেটাকে মানে কাছে বলি আর কি, কাছে নিয়ে উনি মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধান ও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে এই করো কি কেন? বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন, তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে তোর সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে।
তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো। তখন বলে যে হ্যাঁ আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি রাসেল ভাই দলিলটা আনার পরে উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা। ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্ত উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, তাকে অবশ্যই এখন মানে পাগলাগারদে পাঠাতে হবে। আচ্ছা। তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় জোর করে। সেখানে পাঠিয়ে দেওয়া, সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে। এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় রাসেল ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়, সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই অনেকবার চিঠি লেখার পরেও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকিয়ে রাখা যায়, সেটাই। তখন ডাক্তার সাহেবরা বলেন আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তা আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা। উনি এই ফরিদপুরের অঞ্চলে চলে আসেন, সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো আসল ভাই উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনত আর কি, হ্যাঁ ময়না নামে চিনত, তার নাম ডাক নাম ছিল ময়না, তো এই নামে তাকে চিনত। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি, কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই। আচ্ছা। কোথাও নাই, কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না, মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে, এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের ভিতর থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, তার আর কোনোদিন ফিরে আসেনি। তো রাসেল ভাই সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেওয়া ঠিকানা অনুযায়ী যে তাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল। তো উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ তাকে পাবনা হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আনতে চায় নাই, তারপর সে এখানে চলে আসছে। এই যে রাসেল ভাই তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা বা এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। রাসেল ভাই 2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করেন হয়তো বা হতেই পারে, সে ভুলে গেছে। তারপর রাসেল ভাই সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সেই যে রুমে বসতেন, সেই রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পর দেখে একজন সহকর্মী তাকে চেনে না, এবং সে জানতে পারে মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে সে ওই অফিসেরই একটা অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছে, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যায়ই নেই। আচ্ছা। তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন, উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নেই, ফ্যামিলি তুমি এগুলো কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল তাকে একটা মানে তাকে ফোন করেন, কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে তার সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন, কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন মানে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। এবং আরো একটা জিনিস রাসেল ভাই, যে ওনার
মানে যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার দেয়া অনেক জিনিস ছিল, তো সেগুলো বাসায় গিয়ে দেখেন সেগুলো অনেক তিনি ফেলে দিয়েছিলেন সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়ার পরে। দেখে সেই জিনিসগুলো তার মানে ঘরে রয়েছে। তারপরে উনি যখন ইন্টারনেটে বিষয়গুলো ঘাটাঘাটি করেন তখন উনি জানতে পারেন যে আসলে উনি যে দুনিয়াতে আছেন এটা ওনার দুনিয়া না, উনি সম্পূর্ণ অন্য একটা প্যারালাল ইউনিভার্স থেকে এখানে চলে এসেছেন। যদিও রাসেল ভাই এটা কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা। যদিও আমরা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যে আসলেও ঘটতে পারে, কখন যে এক দুনিয়া থেকে আর এক দুনিয়া ভেদ করে আপনি চলে যাবেন ব্যাপারটা অনেক। যাই হোক, আমি আজ 2টি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজি উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খুঁজির পর 2টা চার্জার ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ঝড়ে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে চাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবু দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে চাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামে ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা। দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুর কোন এক জায়গায় নানা চাকরি করতেন, সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসে। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন, এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন। এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব। নানা সেখানে গিয়ে দেখেন
দেখেন যে সময় নতুন মানুষের মানে দেখেন যে তাদের অনেকে গল্প বুঝে আছে। আচ্ছা এক সময় এমনি করে ঘর আচ্ছা রান্নাঘরে তখন কেউ ছিল না, নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম না জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসে। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএম বলবেন। খোদা হাফেজ। আমার দুটি ভালো লেগেছে এবং আমি দুটি ঘটনায় শেয়ার করলাম। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো।